আজ ১২ বছর আমার সংসারে কি হচ্ছে জানেন? ব্ল্যাক ম্যাজিক। হ্যাঁ, এই ব্ল্যাক ম্যাজিক আমার জীবনটাকে শেষ করে দিচ্ছে। বাবা মার পছন্দ মতো বিয়ে করলাম, সুখী পরিবার ছিল আমার। ছেলে এডুকেটেড, তার মাসিক ইনকাম ৭০,০০০ প্লাস। শিক্ষিত ও ধনী পরিবারে বিয়ে দিয়ে আমার পরিবার ছিল আনন্দিত। এটি ১২ বছর আগের কথা। বর্তমান শুনবেন? আমার ৩টা বাচ্চার মুখে খাবার তুলে দিতে হিমশিম খাচ্ছি। বাচ্চারা দোকানে গিয়ে একটা কলার জন্য হাহাকার করে। আমি ওই একটা কলা কিনে দিতে পারি না। আত্মীয়দের বাসায় থাকি, ওরা আমাকে দিয়ে পরিবারের সব কাজ করিয়ে দুমুঠো ভাত দেয়। আফসোস ছিল এতে, কিন্তু এই মুহূর্তে আমি প্রেগনেন্ট। আমার পেটে 5 মাসের বাচ্চা। স্বামী ডিভোর্স দেওয়ার জন্য হুমকি দিচ্ছি। আমি তাকে অনেক ভালোবাসি। রাত যত গভীর হয় আমার শরীর আচমকা ভার হয়ে যায়। চারপাশে মনে হয় কেউ তো আছে। এসব আমার অভ্যেস হয়ে গেছে। আমি এর চেয়েও ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার। আমার বাচ্চাকে হত্যা করার অনেক চেষ্টা চলছে। আমাকে হত্যা করার বহুবার আক্রমণ করা হয়েছে। আমার মুখ দিয়ে রক্তবমি যখন হয়, তখন বমির সাথে কিছু মাংসের টুকরো বেরিয়ে আসতো। জানি না এটি কোথা থেকে আসে। আমার পেট ছিঁড়ে নাকি ব্ল্যাক ম্যাজিকের ফলে। যে করেছে ব্ল্যাক ম্যাজিক জানুন পুরো ঘটনা। সালটা ছিল ২০১২। আমি দুগ্ধদাত্রী একজন যুবতী। অহংকার করে বলবো না, যথাবিবাহিত বলতে গেলে পুরো এলাকাতে আমার চেয়ে বেশি সুন্দরী কোনো মেয়েই ছিল না। আমার পরিবার তেমন ধনী ছিল না, সবাই ছিল শিক্ষিত। ফ্যামিলির একটাই কথা, আমার সাথে যার বিয়ে হবে সে আর কিছু করুক না করুক, তবে এডুকেটেড হতে হবে। গ্রাম থেকে অনেক পরিবার আসতো আমার বিয়ে নিয়ে। বাবা সবার সার্টিফিকেট দেখে বিবেচনা করেই নিতেন। সালটা যেহেতু ২০১২, তখন শিক্ষার ব্যবস্থা তেমন বিস্তর ছিল না। আমি কলেজে যাবার পথে একটা ছেলে আমাকে প্রায় জ্বালাতন করত। বাবাকে এটি জানাবার পর তিনি রেগে যান। আমাকে সহ নিয়ে গিয়ে ওই ছেলেকে অনেক মারধর করেছিলেন। এটুকু সীমাবদ্ধ ছিল না, ছেলেকে শেষমাস জেল খাটিয়েছেন বাবা। মূল কারণ ছিল ছেলেটা পড়াশুনো করে না। যদি ছেলের ভালো সার্টিফিকেট থাকতো তবে হয়তো বাবা ওর সাথেই আমার বিয়ে দিত। লম্বা, সুন্দর, চেহারায় মায়া, সব দিক থেকে পারফেক্ট ছিল পড়াশুনো ছাড়া। এতক্ষণে আমার বাবার ব্যাপারে আপনাদের ধারণা হয়ে গেল। বাবার এই পাগলামি দেখে ভেবেই নিয়েছি আমার কপালে বিয়ে নেই। গ্রাম থেকে ছেলে পাবো বা কোথায়, কিন্তু সব বিপত্তির শেষে একটি প্রস্তাব আসে আমাদের বাসায়। ছেলে ইঞ্জিনিয়ার, তার মাসিক বেতন প্রায় ৭০,০০০। এর বাহিরেও ইনকাম আছে। সব মিলিয়ে লাখ টাকার বেশি পড়ে। এর উপর চেহারা মাশাআল্লাহ, সব দিক থেকে পারফেক্ট। আমার বাবা সেই ছেলের সাথে আমার বিয়ের বন্দোবস্ত করলেন। সব ঠিকঠাক এগিয়ে যাচ্ছে। কাবিন হলো, বিয়ের তারিখ পাঠানো হয়। ধীরে ধীরে বিয়ের সময় আসে, আর শৃঙ্খলভাবে বিয়েটাও হয় আমাদের। বরপক্ষের লোক যখন আমাকে তুলে নিতে আসে, তখন একটা বাধা পড়ে। আমাকে যে ছেলেটা রাস্তায় বিরক্ত করত, সে এসে ঝামেলা শুরু করে দিয়েছে। তার সাথে ১০-১২ জন ছেলেও ছিল। এসে ভাঙচুর করে অনেক জিনিস। আমার পরিবারের লোকজন আবার ওদের আটকায়। অনেকক্ষণ ওদের মারধর করার পর বেঁধে রাখে। এদিকে বাবা বরপক্ষকে বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে যেতে। আমি যখন গাড়িতে উঠি তখন ওই ছেলেটা চিৎকার দিয়ে বলে, তুই জীবনেও শান্তি পাবি না, তোর সংসার আমি নরক করে ছাড়বো। যাই হোক, নেশা করেছিলে ওরা। ওর কথা আমল না নিয়ে আমার স্বামী আমাকে নিয়ে যায়। ৩ মাস কেটে যায়। আমি আমার স্বামী আর শ্বশুরবাড়ির লোকজন নিয়ে অনেক খুশি। আমার স্বামী আমাকে যে পরিমাণ ভালোবাসে, এই ভালোবাসা যদি কেউ বিলিয়ন টাকা দিয়ে কিনতে আসে, তবু এক বিন্দু পরিমাণ দাম পড়বে না। আমার যত্ন, আমার খেয়াল, আমার ইচ্ছেকে গুরুত্ব দেওয়া, সব কিছু তার মধ্যে ছিল। স্বামীরাই দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সবাই আমাকে লক্ষ্মী বলে আখ্যা করলেন। আমার শ্বশুরবাড়ির লোকজনের সাথে একটু পরিচিত হয়ে নিন। আমার স্বামীর নাম আরাপ, ছদ্মনাম। আমার ভাসুরের নাম লিটন, ভাসুরের স্ত্রীর নাম জান্নাত। আর আমার শ্বশুর শাশুড়ি সবার নাম ছদ্মনাম ব্যবহার করছে, কারণ ব্যক্তিগত জীবনে ওনার অশান্তি হতে পারে এ নিয়ে। আমি সবাইকে নিয়ে খুশি। সবাই আমাকে ঘরের ছোট বউ হিসেবে এত আদর দিবে, তা আমার কল্পনার বাইরে ছিল। এক প্রকার আমি আমার পরিবারকে ভুলতে শুরু করছি এই পরিবার পেয়ে। কিন্তু ৩ মাস পর শুরু হলো আমার জীবনের কালো অধ্যায়। সেদিন আমি গোসল সেরে রুমে এসে জামা বদল করছিলাম। আচমকা মনে হলো কেউ আমাকে পিছু পিছু নজর দিচ্ছে। কয়েকবার দরজা চেক করলাম, কিন্তু দরজা লক। তবুও আমার মনে একটা সন্দেহ হলো। জানলা দিয়ে উকি দিলাম, সেটাও বন্ধ। রুমে একটু এদিক ওদিক দেখলাম, আসলে কেউ নেই।
আমি অনেকটা বোকা হয়ে যাই। স্পষ্ট দেখতেছি কেউ দেখতেছে না আমাকে, তবুও এমন অস্বস্তি লাগার ব্যাখ্যা আমি খুঁজে পেলাম না। শেষমেশ জামা পুরো না সরিয়ে আমি জামা বদল করি। মনের ভুল বা অবহেলার দৃষ্টিতে দেখলাম পুরো বিষয়। সেদিন রাতে আমার প্রচণ্ড জ্বর আসে। আরাম আমার জ্বর দেখে পুরো অবাক যে আমি ঘুমাবার আগে পুরোপুরি সুস্থ ছিলাম। এখানে হঠাৎ এমন অসুস্থতার লক্ষণ অলৌকিক। আকাশে এমন কিছু ইঙ্গিত ছিল না। আরাফের সাথে সাথে ফ্যামিলি ডক্টরকে কল দেন। ডাক্তার এসে কিছু মেডিসিন দেন আর বললেন সুস্থ হয়ে যাবে। অলৌকিকভাবে সকালে আমার জ্বর ছেড়ে যায়। আমি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাই। সারাদিন ভালো কাটে, তবে সন্ধ্যাবেলা আবার আমাকে জ্বর ঘেরাও। আমার শ্বশুর শাশুড়ি পড়ে যান দুশ্চিন্তায়। আরাফকে কল দিলে সে সাথে সাথে ছুটে আসে। আমাকে একটু বকাঝকা করলে ওষুধ খাইনি তাই। সকালে জ্বর ভালো হয়, দুপুরে আর মেডিসিন খাইনি ওটার জন্য। রাতটা সেদিন পার হয়। একইভাবে সকাল হতে আমার জ্বর চলে যায়। আমি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাই। কিন্তু যখন আবার সন্ধ্যা ঘনিয়ে আসে, জ্বর আমাকে এমনভাবে ঘেরাও করে যে আমি নড়াচড়া করার মতো শক্তি পাই না। এইভাবে কেটে যায় আর 6-7 দিন। জ্বর যেন একটা রুটিনে চলে এসেছে। সন্ধ্যায় আসবে, সকালে চলে যাবে। আমার শ্বশুর এসব দেখে সবাইকে জানায়। আমার মনে হয় আয়শার উপর বদ নজর পড়েছে। আয়শাকে ভালো কোনো হুজুর দেখানো উচিত। শ্বশুরের কথায় আমার স্বামী রাজি হয়ে যায়। সেদিন বিকালে আমাকে নিয়ে আমার শ্বশুরবাড়ির লোকজন হুজুরের কাছে যান। হুজুর আমাকে দেখে বলেন ওনার উপর খারাপ জিনের নজর আছে। আমি কিছু জিনিস দিচ্ছি, এসব খাওয়ান, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। যদিও এসবে আমি বিশ্বাসী ছিলাম না, তবু শ্বশুরের আদেশ অনুযায়ী ওনার থেকে পানি পড়া আর একটা তাবিজ নিয়ে এসেছি। এসব আনার পর 3-4 দিন ভালোই ছিলাম। এরপর আবার একই ঘটনা শুরু হয়ে যায়। সন্ধ্যায় আবার জ্বর আসে, আবার সকালবেলা সুস্থ হয়ে যাই। সমস্যাটা আমার শ্বশুরবাড়ির লোকজন এইবার বাবাকে শেয়ার করে। আমার বাবা আর যাই হোক এসবে বিশ্বাসী ছিলেন প্রচুর। তিনি একজন কবিরাজের কাছে নিয়ে যাবেন বলে আমাদের আশ্বাস দেন। আমরা কবিরাজের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হই। পরের দিন সকালবেলা আমার বাবা মা আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে আসেন। আমাকে নিয়ে যাওয়া হয় একটা কবিরাজের কাছে। কবিরাজ আমাকে দেখে ভিন্ন কথা বলেন। কবিরাজের ভাষ্যমতে আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে। মূল উদ্দেশ্য আমাকে মেরে ফেলা। কথা শুনে আমার শ্বশুরবাড়ির লোক আর আমার বাবা মা সবাই বেশ ভয় পেয়ে যায়। এর সমাধান চাইলে কবিরাজ আমাদের কাছ থেকে 15,000 টাকা দাবি করেন। আমার শ্বশুর ওনাকে টাকা দিয়ে দ্রুত চিকিৎসা করতে বলেও দিয়েছেন। উনি ওনার মতো কিসব আমাকে একটা তাবিজ দেন। এটা নিয়ে আমরা বাসায় চলে আসি। 10 দিনের ভিতরে নাকি আমার উপর ব্ল্যাক ম্যাজিক কেটে যাবে। কবিরাজের কথা মতো ঠিক কাজ হয়। 10 দিন পর আমি অনেক হালকা অনুভব করতে থাকি, পুরোপুরি সুস্থ। এদিকে আমার বাবা এলাকায় গিয়ে ওই ছেলেটাকে অনেক মারধর করে। সবার সন্দেহ ওই ছেলের উপর, কারণ সে ছাড়া কেউ আমাকে এরকম কুফরি করবে না। তার উপর আবার সে আমাকে বিয়ের দিন হুমকিও দিয়েছিল। 1 বছর 4 মাস কেটে যায়। আমার একটা ছেলে সন্তান হয়। সন্তান হওয়ার খুশি আর ধরে না কারো। সবাই এত বেশি আনন্দিত যে বাচ্চাকে পেয়ে আমাকে আদর করার কথা ভুলেই গেছে। সুন্দর সাজানো সংসার আবার নেমে আসে কালো অধ্যায়। বাচ্চার বয়স যখন 1 মাস চলে, তখন আবার আমার বাচ্চার বয়স যখন 1 মাস, তখন আবার আমার একই সমস্যা শুরু হয়। তবে এইবারে কিছু ভিন্নতা আছে। রাতে জ্বর উঠলে আমি পাগল পাগল হয়ে যাই। আমার প্রচুর রাগ থাকে। আমার দুধের বাচ্চাকেও সহ্য হয় না আমার। আরাপ যদি আমার কাছে আসে, আমি তার সাথেও ভালোভাবে কথা বলি না। আমি অসুস্থ হলে নড়াচড়া করতে পারি না, কিন্তু এইবারে আমি দিব্যি নড়াচড়া করছি। একদম সুস্থ মানুষের মতো আচরণ, কিন্তু গায়ে প্রচুর জ্বর। আমার বাবা এসব শুনে আবার সেই কবিরাজের শরণাপন্ন হয়। তিনি আবার একটা তাবিজ দেন, যার দ্বারা আমি আবার সুস্থ হই। কিন্তু এইবারে সুস্থতা ছিল মাত্র 1 মাস। 2 মাসে আমার সাথে ভিন্ন ঘটনা শুরু হয়। আমি রাতের বেলা যখন বাচ্চাকে দুধ পান করাই, তখন সে আচমকা আমার দিকে চোখ উল্টিয়ে তাকায়। এমনভাবে তাকায় যেন সে 3 মাসের বাচ্চা নয়, কোনো যুবক ছেলে আমাকে খারাপ নজরে দেখছে। যদিও এটি হাস্যকর বা বোকার মতো কথা, কিন্তু আমার তখন উপলব্ধি হচ্ছিল এমনই। ব্যাপারটা আমি আমার স্বামীকে জানলাম। সে আরও আমাকে উল্টো বকা দেয় আমি নাকি আজগুবি কথা বলছি। সেদিনের আমি আরাপের ব্যবহারে বেশ অবাক হই। সে এইবারের মতো এর আগে কখনো এমন ব্যবহার করেনি। তার ব্যবহার অনেকটা বদলে গেছে। পরের দিন সকালবেলা শাশুড়ি আরাপের ব্যাপারে বলি। সেদিন আমি শাশুড়িকে ভিন্ন রূপে দেখেছিলাম। আমি আমার চোখে চোখ রেখে বলে, তুই একটা অভিশাপগ্রস্ত মেয়ে। তোকে এই ঘরে এনে ঘরটা জাহান্নাম বানিয়ে ফেলেছি আমরা। বেশি সমস্যা হলে বাপের বাড়ি গিয়ে কদিন থেকে আয়, আমার মাথায় খাস না। শাশুড়ির কথাগুলো সোজা আমার বুক ছিদ্র করে দেয়। যে শাশুড়ি আমাকে হালকা অসুস্থতার জন্য পাগল হয়ে যায়, তিনি আজ আমাকে এইভাবে বললেন।
দরজা বন্ধ করে অনেকক্ষণ কান্না করছি সেদিন, কিন্তু কে জানতো কান্না শুনতো সেদিনের জন্য ছিল না। এই কান্না আমার সাথে সম্পর্ক করতে এসেছে। বাবার বাড়িতে আমি এসব কিছুই জানাইনি, ভেবেছি ওনাদের মন খারাপ হবে, তাই একটু একটু বলেছে। নিজের শ্বশুরবাড়ির ব্যাপারে নাকি বদনাম করা এমনিও ভালো না। আমি নিজের মধ্যে সব রেখে সংসারে মন দিয়েছি, তবে কেন যেন মনে হতে লাগলো আমার সব আমার উপর থেকে উঠে যাচ্ছে। আরাপের ব্যবহার অনেক পরিবর্তন এসেছে। সে বাসায় আসে কিন্তু আমার সাথে কোনো কথা বলে না। নিজের জামা নিজে খুলে ফ্রেশ হয়, এরপর শাশুড়িকে বলে ভাত খেয়ে নেয়, তারপর সোজা ঘুম। এক প্রকার আমি যেন থেকেও নেই। 2015 সালের আগস্টে আমার শ্বশুরের ইন্তেকাল করেন। ওনার মৃত্যু ছিল খুবই অলৌকিক। না ছিল কোনো অসুস্থ না না আর নেই কোনো ডিপ্রেশন। ভালো মানুষ রাতে ঘুমিয়েছে, ভোর রাতে শাশুড়ি কান্না শুনে আমরা ছুটে যাই আর জানতে পারি উনি আর নেই এই বাড়িতে। অন্যরা যতই যাই করুক, আমাকে সাপোর্ট দেওয়ার মতো একজন মানুষ থাকলে আমার শ্বশুর ছিলেন। প্রচণ্ড কান্না পায়, আরও কেঁদেছি। আরও বেশি তখন কেঁদেছি যখন শ্বশুরের মৃত্যুর জন্য আমাকে দায়ী করেছে। হ্যাঁ, আরাব আমাকে বলে, তুই অলক্ষী, তোর সাথে খারাপ জিন এই বাড়িতে ঢুকেছে। বিয়ের দিন ওই ছেলেটি বলেছিল তোকে সংসার করতে দিবে না, ব্ল্যাক ম্যাজিক তোর জন্য এই বাড়িতে এসেছে। আমার বাবা তোর জন্যই মরেছে। বিশ্বাস করুন রিয়াজ ভাই, আমার বুকটা ছিঁড়ে রুহু বের হওয়ার উপক্রম। এমনি সেই 2013 সাল থেকে কেউ আমার সাথে ভালো ব্যবহার করে না। এই 2 বছর আমি সবার অত্যাচার সয়ে এসেছি। শেষমেশ যে মানুষটা আমাকে সাপোর্ট করতো, আজ তার মৃত্যুর জন্য আমাকেই দোষ দিচ্ছে। আমি কান্না করার সুযোগ পাইনি। আরাপের একটাই কথা, আমার উপস্থিতিতে আমার শ্বশুরের রুহু শান্তি পাবে না। আমি নাকি এখানে থাকলে আমার শ্বশুর জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। এসব উল্টোপাল্টা কথা শুনিয়ে সেদিন আমার বাচ্চা সহ আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। শ্বশুরের মৃত্যুর আমি উপস্থিত থাকতে পারিনি। তারা কান্না আর থামছিলই না। আমার বাবাকে না পেরে 2 বছর ধরে ঘটে আসা সব অত্যাচারের কথা জানাই আমি। বাবা আমার কথা পুরো শুনে বকাঝকা করে আমাকে। আমি কেন এসব আগে জানাইনি। আমার বাবা সকালে আমাকে নিয়ে কবিরাজের কাছে যাবেন বলে সিদ্ধান্ত নেয়। আমি আমার বাচ্চাটাকে বুকে নিয়ে সেদিন রাতটা কাটাই। রিয়াজ ভাই, যদি আপনি তখন এসব ব্ল্যাক ম্যাজিকের কেস নিতেন, হয়তো 2015 সালে আমার সব ঠিক হয়ে যেত। আফসোস, আপনাকে 2023 এসে পেয়েছি। সকাল হতে বাবা আমাকে নিয়ে কবিরাজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। গাড়ি চড়ার সময় আমি আমার ফোনের দিকে বারবার তাকাচ্ছিলাম। কাল থেকে শ্বশুরবাড়ি থেকে কেউ একটা কল দেয়নি। আরাবকে ফেসবুকে অ্যাক্টিভ দেখায়। সে আবার বাবার ব্যাপারে লিখে পোস্ট করলেন, কিন্তু আমাকে কোনো মেসেজ বা কল করেনি। এক বুক কষ্ট নিয়ে আমি পৌঁছাই কবিরাজের বাড়ি। কবিরাজ আমাকে দেখে শুনে বলেন, এত দেরি করে ফেললেন আপনারা? এখন তো এই সমস্যা অনেক জটিল হয়ে গেছে। আয়েশার রক্তের সাথে শয়তানটা এতদিন মিশে গেছে, আর যেভাবে আয়েশাকে কুফরি করেছে তা সাধারণ কোনো কুফরি নয়। এটা ডাকিনী বিদ্যার অর্জন করা কোনো ব্যক্তি যদি করিয়েছে, কুফরি জগতের ডাকিনী বিদ্যার চেয়ে বড় কুফরি আর হয় না। তবে যখন জানলাম এই কুফরি কোনো বাহিরের মানুষ না, আমার কাছের একজন মানুষ করেছে, তখন আর নিজেকে শান্ত রাখতে পারিনি। যাকে এত আপন ভেবেছে সে আমার এত বড় ক্ষতি করলো। আমার বিয়েতে হুমকি দেওয়া ছেলেটা আমাকে কোনো দিন ব্ল্যাক ম্যাজিক করেনি। বিয়ের পর যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল তা একই ব্যক্তি করেছে, সে হচ্ছে আমার শ্বশুর। বিশ্বাস করতে হয়তো আপনাদের কষ্ট হবে, আমারও হয়েছিল। যে মানুষটা আমাকে সাপোর্ট দিয়েছে এসেছে, সে সর্বদা আমাকে বিপদ থেকে বাঁচিয়েছে, সেই ব্যক্তি আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে। কবিরাজের ভাষ্যপথে তিনি জানান, সব কিছুর ঊর্ধ্বে তোমার শ্বশুর তোমাকে খারাপ নজরে দেখতো, ব্ল্যাক ম্যাজিক করতো তুমি তার সাথে একবার হলেও। কবিরাজ আর কোনো কথা আমি শুনতে চাই না। ভালো মুখোশ থাকা আমার শ্বশুর এত বাজে আমার কল্পনাতেও ছিল না। আমার বাবাও সেখানে উপস্থিত ছিল। তিনি মাথা নিচু করে শুধু শুনতেছেন। আমাকে ইতস্তত হতে দেখে তিনি নিয়ে বেরিয়ে যান। কবিরাজ আমাকে ওনার সামনে বসতে বলেন। আমার গা কাঁপছিল প্রচুর, এক মন কষ্ট নিয়ে ওনার সামনেই। উনি আমাকে কয়েকটা সুতো দিয়ে পেঁচিয়ে সুতোর উপর কিছু ফল রাখলেন আর কী সব উচ্চারণ দিয়ে সেই সুতো ছুরি দিয়ে কেটে নেন। এরপর একটা পানির বোতল দিয়ে বলেন, ডাকিনীবিদ্যার বান কাটা এত সহজ নয়। আমি যা পারলাম করেছি। এই পানি পড়া গোসল ব্যবহার করবা, শুধু গোসল না, স্বামীর সাথে রাতে ঘুমানোর আগে একটু গায়ে ছিটিয়ে দেবা। আমি কি বুঝতে চেয়েছি, তুমি কি বুঝেছো তো? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক ইঙ্গিত করলাম। উনি বুঝালেন আমি উলঙ্গ হবার সময় যাতে এটি ব্যবহার করি, এতে আমার উপর থাকা নজর থেকে বাঁচতে পারবো। কবিরাজের হাদিয়া 12,000 দিয়ে আমি চলে এলাম। বাবাসহ আমাদের বাসায় এসে প্রচুর কেঁদেছি সেদিন। আমার শ্বশুর আর বেঁচে নাই সেটি ভাবতে যতটা কষ্ট হচ্ছে, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি ওনার ব্যাপারে জেনে। এই জন্য হয়তো ওনাকে আমার ভালো লাগতো। ওনাকে আমি ভালো জানতাম।
ওনাকে আমি আমার একমাত্র মানুষ ভাবতাম, তবে আমার দিকটা ছিল বাবার সম্মানের মতো। যাই হোক, আমি এর সমাধান চাইছিলাম আপাতত। সমাধানে না আসে আরও ঘোর বিপদ। বাচ্চাকে ঘুমিয়ে পড়েছি, আমার স্বামীকে কল দিয়েছি, কয়েকবার কল করার চেষ্টা করার পর কাজ হয়নি। আরাব আমার কল ধরেনি। আমি আরও কিছুক্ষণ কান্না করে শুয়ে পড়ি। আমার চোখে পানিতে বালিশ ভিজে যাচ্ছিল। কীভাবে যেন জীবনের মোড়টা ঘুরে গেল, বদলে গেল সবটা। আচমকা বাসায় জানলায় আমার চোখ, তাকিয়ে দেখে একজন কালো কুচকুচে মহিলা আমার দিকে তাকিয়ে আছে। সত্যি বলতে মুখে প্রকাশ করার মতো নয় যে এই চেহারা কতটা ভয়ানক। একজন বৃদ্ধ মহিলা যার সারা চেহারা কালো কুচকুচে, তার তাকানোর ধরন অনেকটা ভয়ানক। তখন সে মুখে উচ্চারণ করে, তোর শ্বশুরকে নিয়ে গেছি, তোকে নিয়ে যাব, তোর বাচ্চাকে নিয়ে যাব, আর ওই কবিরাজ কাজটা ঠিক করেনি। চিৎকারের সাথে লাফ দিয়ে উঠি আমি। রুম অন্ধকার, তাড়াহুড়ো করে লাইট জ্বালাই। আমার চিৎকারে মা বাবা ছুটে আসেন। আমার বাচ্চা উঠে কান্না করে। বাবা এসেই বলেন, কী রে মা, কী হয়েছে? আমি থতমত খেয়ে যাচ্ছিলাম, তবু সাহস সঞ্চার করে বাবাকে বৃদ্ধ মহিলার কথা বলি। আবার রুমে লাইটটা ছিল, ওটা নিভে যাওয়ার ব্যাপারটাও বলি। বাবা আমাকে বলেন, তুই তো ঘুমিয়েছিলি মা, আমি এসেছি তোকে খেতে ডাকতে, এসে দেখি কান্না করতে করতে ঘুমিয়েছিস। কোনো বাজে স্বপ্ন হবে, বাস্তবে এমন কিছু না। বাবার কথাটা সেদিন যদি অবহেলা করতাম, তবে হয়তো আমাকে এত খারাপ পরিস্থিতিতে পড়তে হলো। সেই রাত আমি কোনোভাবেই কাটাই। সকাল 6টা নাগাদ বাবার ডাকে আমি ঘুম থেকে উঠে বাবা এসে জানান, গতকাল যে কবিরাজ আমার চিকিৎসা করেছেন তিনি নাকি মারা গেছেন। কবিরাজ আমার কোনো আত্মীয় না, আর না তার সাথে আমার তেমন সম্পর্ক আছে। তবুও ওনার জন্য মনটা কেঁদে উঠেছে। কারণ আপনারা বুঝতেই পারছেন, গতকাল রাতে স্বপ্নটা যদি সত্যি হয়, তবে কি কবিরাজ আমার জন্য জীবন হারালেন? আমার বাচ্চাকে সেই ডাইনি নিয়ে যাবেন। ভয়, উপহাস, হতাশা আর অন্তরস্থ যন্ত্রণা নিয়ে বসেছিলাম। মা বললেন গোসল করে আসতে। আমি কবিরাজের দেওয়া পানি পড়া গায়ে ছিটিয়ে গোসলে যাব, তখনই ফোনে আমার কল আসে। দেখলাম আরাপের কল। মনের মধ্যে যেন এক টুকরো খুশি উকি দিল। তড়িঘড়ি করে কল ধরতে আরাপ বলল, রেডি থাকো, তোমাকে নিতে আসছি। আর আমাকে ক্ষমা করে দিও, আমার উচিত হয় না তোমার সাথে এমন ব্যবহার করা। আমি নিজেও বুঝতেছি না কি করতেছে। মনে হলো সবটাই মনের ভুল। আরবের কথা শুনে আমি চুপি না, উচ্চস্বরে কেঁদে দিয়েছি, যেন আবার সব ঠিক হয়ে গেল। অনেক বড় একটা বোঝা আমার মাথা থেকে নামলো। খুশিতে কাচ্ছি নাকি অন্য কোনো কারণে আমার জানা নেই। আরাপের সাথে সময় নির্ধারণ করে আমি গোসলে যাই। বিকেলে আরাপ আসে আমাকে নিতে। আমি অবাক হলাম পুরো। আরাপ একা আসেনি, আমার যা, ভাসুর, শাশুড়ি এসেছে। আব্বু তাদের মেহমানি সারিয়ে আমাকে পাঠিয়ে দেন। আমি আবার যাই শ্বশুরবাড়িতে। আমার শ্বশুরের মৃত্যুতে মিলাদ হয়, যদিও শ্বশুরের ব্যাপারে শুধু আমিই জানতাম। এটি ঘরে জানলে আবার কোনো বিপদ চলে আসে, তা ভেবে আর কাউকে বলিনি। 4-5 দিন পর ঘুমানোর আগে আমি গায়ে পানি পোড়া ছিটাইনি। সেদিন অনেকটা ক্লান্ত ছিলাম। আরব অফিস থেকে আসে, তাকে খাবার খাইয়ে বাসার সব কাজ শেষ করেছি। এরপর ক্লান্ত শরীর নিয়ে যাই ঘুমাতে। আরাব আর আমার বাচ্চা ততক্ষণে ঘুমিয়ে। আমি চোখটা শুয়ে বন্ধ করাতে আমার বাচ্চার কান্নার ভেসে আসে। হুট করে চোখ খুলে দেখি সেই ডাইনি আর আমার স্বামী মিলে আমার বাচ্চাকে কামড়ে খাচ্ছে। জোরে একটা চিৎকার দিতে আমার স্বামী এসে আমাকে ধরে। আমার বাচ্চাও ঘুম থেকে জেগে কান্না শুরু করে। আমি অবাক হয়ে তাকালাম চারপাশে। এতক্ষণ আমি শুধু একটা স্বপ্নই দেখলাম। আমার বাচ্চা আর স্বামী আমার পাশে ঘুমাচ্ছে। আরাপের প্রশ্নে আমি থতমত খেয়ে যাই। এরপর তাকে স্বপ্নের বিষয়ে জানাই। আরাপ সুরা পরে আমাকে ফু দেয়, তারপর ঘুমাতে বলে। কিন্তু আমার আর ঘুম আসলো না। সারা রাত চোখ বন্ধ ছিল, তবে আমি অনেক শব্দ শুনতে পাচ্ছিলাম। কেউ রুমে হাঁটে, কেউ দরজার বাইরে দাঁড়িয়ে আছে, আবার কেউ বাথরুমটা দরজা খোলা। মোট কথা আমার কানে একটার পর একটা শব্দ আসছিল। ফজরে আজান দিলে আমি উঠে যাই। নামাজে দাঁড়ানোর সময় পুরো গা ভার হয়ে আসে, যেন আমার ওজন আগের চেয়ে 3 গুণ বাড়ল। অন্যদিকে মাথাটাও ঝিম দিয়ে উঠল। তবু কষ্ট করে নামাজ আদায় করে নিয়েছি। এইভাবে ছোট ছোট সমস্যায় আমার দিন কাটতে লাগলো। এসবের মধ্যে আবার আমার শাশুড়ির নির্যাতন শুরু হয়। আমার বাপের বাড়ি থেকে কেন এটা সেটা আনি না, এসব নিয়ে আমাকে মানসিক টর্চার করতে লাগলো। আমার ভাসুরের স্ত্রী এসবে বেশ আনন্দ পাত। ধীরে ধীরে এদের ব্যবহার বাজে হয়ে যাচ্ছে আমার। শুরুর দিকে আমার স্বামী এসব শেয়ার করতাম, সেও আমাকে সাপোর্ট দিত, বলতে চিন্তা করি না, আমরা আলাদা হয়ে যাব। কিন্তু 1 মাস না যেতেই আরাম নিজের পরিবর্তন হয়ে যায়। সে নিজের আমার ভুল ধরতে শুরু করে, সামান্য কিছু নিয়ে আমার সাথে ঝগড়া শুরু করে। আমি তর্ক না করে যদি চুপ থাকি, তবে আমার সামনে এসে আমাকে ধমকাতে থাকে। প্রচুর বদমেজাজি হয়ে যায়। আমি কোথাও শান্তি পাচ্ছিলাম না। বাড়িতে একটা লোকও আমার সাথে ভালো ব্যবহার করে না। তখন ওই বাড়িটা মেয়ের জন্য নরকে পরিণত হয়। দিন যেতে থাকে, আমি আবারও প্রেগনেন্ট হই। আরাব আমার সাথে অনেক ঝগড়া করে, মাঝে মাঝে প্রচুর ভালো আচরণ করে। রাতে আমাকে ভালো সময় দিয়েছে
এমনও রাত গেছে আমাদের মিলনের মাঝখানে সে আমার ভুল ধরে। আমি তাকে খুশি করতে পারি না, ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয়। এই মুহূর্তটা একটা মেয়ের কাছে কতটা কষ্টকর তা একটা মেয়েই বুঝে। আমি তখন কান্না করছিলাম, আমার কান্নার শব্দ আর অসহ্য লাগছিল। তাই সে বিছানা থেকে এসে ইচ্ছে মতো মারধর করছে আমাকে। একটা লাথি আমার ঘাড় আর পিঠ হয়ে পড়েছে। এক প্রকার তার মার খেয়ে অজ্ঞান হয়ে যেতাম। কী ভাবছেন এটা শুধু সেদিন? না, এভাবে রাত কেটেছে আমার। রাতে সে আমাকে মারতো, আমি ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে থাকতাম। একেবারে সকালে আমার ঘুম ভাঙতো। যখন পেটে বাচ্চা আসে তখন আরাপ আরও বেশি বদলে যায়। আমার সাথে ঘুমাতে নাকি তার অসহ্য লাগে। বাসায় এসে অন্য রুমে চলে যেত, আমি আমার বাচ্চাকে নিয়ে শুয়ে থাকতাম একা। পৃথিবীতে আসার জন্য অপেক্ষা করছে। আরাব এমন একটা মানুষ হয়ে যায় যে তার মায়ের কথায় এক চুল পরিমাণে নড়ে না। আগে আমার হাতে টাকা জমা দিত, আজ বহুদিন একটা পয়সাও আমার হাতে দেয় না, সব মায়ের কাছে। আমার যা কোনোভাবে বাসা ঝাড়ু দিয়ে পুরোটাই টই টই করে, তাও তাকে কেউ কিছু বলে না। এদিকে আমি প্রেগনেন্ট অবস্থায় বাসার পুরো কাজ সেরেও কারো মন পাচ্ছিলাম না। আমার সব এলোমেলো হতে থাকে। একই ঘটনা সয়ে সয়ে আমার সময় কাটে। আমার দ্বিতীয় সন্তান পৃথিবীতে যখন আসে তখন আরাপ দেখতেও আসেনি। আমার মা বাবা এসে আমাকে হসপিটালে নিয়েছে। আমার মা বাবাকে দেখে আমার শ্বশুরি যা এসেছে আমার সাথে, কিন্তু সমস্ত সেবা যত্ন মা বাবাই করলো। শাশুড়িরা এসে শুধু তামাশা দেখছে এবং কি হসপিটালের বিল পর্যন্ত আমার বাবা দেয়। বাচ্চা হবার উছেলায় আমি কদিন রেস্ট পাই। আমাকে আবার বাড়িতে নিয়ে এলো। আমার যা নিজে বাড়ির কাজ সামলাতো, তবে কদিন যেতে নাতে আমার ডাক আবার পড়ে। অসুস্থ শরীর নিয়ে আমাকে বাড়ির সকল কাজ করতে হয়। আমার জীবনে হয়তো এর পরিবর্তন আসবে আমি ভেবেছিলাম, কিন্তু দেখতে দেখতে 2018 সালে আমি পা দিয়েছি। তখনও একই ঘটনা আমার সাথে ঘটে। এদিকে 18 সালের মাঝামাঝি সময়ে আমার বাবা দুনিয়ার মায়া ত্যাগ করেন। আমার বাবার মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোকেরা আরও খারাপ আচরণ করে আমার সাথে। আমার বাবা নেই, তার মানে যাওয়ার মতো কোনো জায়গা নেই। আরাপ তো আছে মায়ের দুলাল। প্রতি মাসে 2-3 রাত আমার সাথে ঘুমাতো, বাকি রাতগুলো সে একাই ঘুমাতো। 2019 সালের শুরুর দিকে, অর্থাৎ আমার বাবা মারার 8 মাস পর মা পরলোক গমন করেন। আমি সেই অনুভূতি প্রকাশ করতে চাই না। যাদের বাবা মা এইভাবে চলে গেছেন তারাই বুঝবেন এর মর্ম। এতদিন যা ছিল তা সয়ে এলো। আমার মায়ের মৃত্যুর পর ওদের টর্চার আরও বেড়ে গেল। আমার মা বাবার সম্পদ ওদের নামে লিখে দিতাম। আমি রাজি হইনি, জানি এরা এসব পাওয়ার পর আমাকে দেখবে না। কিন্তু সেদিন আমার শাশুড়ি আর যা আমার গায়ে হাত তোলেন। আমার স্বামী সব দাঁড়িয়ে দেখেছে। আমাকে মরার হাত থেকে বাঁচানো তো দূরের কথা, সে একটাবারও জিজ্ঞাসা করেনি তাকে মারছো কেন। সব কিছু সহ্য করতে করতে আমি আর নিতে পারছিলাম না। কয়েকবার সুইসাইড করতে চেয়েছি, কিন্তু আমার 2টো বাচ্চার মুখের দিকে তাকিয়ে করতে পারিনি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম পুরো পরিবারের উপর ব্ল্যাক ম্যাজিক করব। সবাই আমার পাশে নিয়ে আসবো। সেই সিদ্ধান্ত তো এক প্রকার রাগ থেকে এসেছে। আমার কিছু ফ্রেন্ডের কাছ থেকে এক কবিরাজের ঠিকানা বের করেছিলাম আমি। কথা মতো ওনার সাথে দেখা করি। সমস্যার কথা জানালে তিনি আমাকে বলেন, আপনার স্বামীর উপর বান মারা আছে। আপনার শ্বশুরের পর আপনার শাশুড়ি আপনাদের উপর কালা জাদু করছে, যাতে আপনাদের স্বামীর সাথে আপনার বিচ্ছেদ হয়। আর আপনার স্বামী যাতে আপনার শাশুড়ির কথা শুনে, কারণ আপনার শাশুড়ি এখনও মনে করেন আপনার শ্বশুরের মৃত্যু আপনার জন্য হয়েছে। কবিরাজ আমাকে একটা তাবিজ দেয়, বলে আপনার স্বামীর উপর সকল বান তো কেটে দিচ্ছে আমি, আর এই তাবিজ আপনি রুমে কোথাও লুকিয়ে রাখবেন। আর কেউ না হোক আপনার স্বামী আপনার বসে আসবে। আমি কবিরাজের কথা মতো সেটা করি। ওনাকে 8,000 টাকা দিয়ে চলে আসি বাড়িতে। সেদিন স্বামী আমার সাথে অনেক ভালো আচরণ করে। প্রায় 1 সপ্তাহ তিনি সম্পূর্ণ সুস্থ। আগের মতো আমাকে ভালোবাসে, আমার সাথে ঘুমায়, আমার বাচ্চাদের সাথে ভালো সময় কাটে। কিন্তু 1 সপ্তাহ পর আবার আগের মতো, মানে মাত্র 1 সপ্তাহ ভালো ছিল। কবিরাজের কাছে আমি আবার যাই। তিনি আমাকে বলেন, বান কাটার পর আপনার স্বামীর উপর আবার বান মেরেছে। আপনাকে কবরস্থানে যেতে হবে, গিয়ে একটা তাবিজ নিজে হাতে নেবেন। নিজ দায়িত্বে সেটি যে কোনো একটি কবরে পুঁতে দেবেন। ইনশাআল্লাহ আর কেউ আপনার স্বামীকে বশ করতে পারবে না। সেইবার কবিরাজের থেকে আমার থেকে 15,000 টাকা নেয়। এই টাকাগুলো আমি ম্যানেজ করতাম কীভাবে? অমুকের থেকে 2,000, তমুকের থেকে 5,000, এইভাবে করে টাকাগুলো দিতাম। ভাবতেন আরাপ সুস্থ হয়ে গেলে অন্তত সবার দেনা দিয়ে দেবে। কবিরাজের কথা মতো আমি রাত 3টায় পার্শ্ববর্তী একটা কবরস্থানে যাই। সেখানে তাবিজ পুঁতে চলে আসি। এইবার আমার স্বামী 7-8 দিন সুস্থ ছিল। 7-8 দিন পর আবার আগের মতো। পরপর 5-6 বার আমি কবিরাজে যাই, কুফরি করি নিজের স্বামীর উপর, কিন্তু আরাপ সুস্থ থাকে। এরপর আবার আগের মতো। এর মধ্যে আমি আবার প্রেগনেন্ট হই। 2021 সালে আমার 3য় বাচ্চা জন্ম হয়। আমি আবার
বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে সব টাকা দেনা দিয়েছি। আর এই সব দেনা শুধু কবিরাজে দেওয়ার জন্যই করেছিলাম। কিছু টাকা হাতে ছিল, ওটা কবিরাজকে দিয়েছি। কবিরাজ এক একভাবে আমাকে এক এক অজুহাত দেখায়। কাজ তিনি ঠিকই করেন, কিন্তু 7-8 দিন পর আবার সব গোলমেলে হয়ে যায়। একেবারে শেষ সময়ে আমার হাতে 80,000 টাকা ছিল। তখন কবিরাজকে আমি ভালোভাবে ধরি। ওই সময় কবিরাজ আমাকে বলেন, তা শোনার জন্য আমি একটুও প্রস্তুত ছিলাম। কবিরাজ জানায়, তুমি আমার সাথে একটানা 5 রাত সহবাস করো। এই 5 রাত আমি তোমাকে এমন কিছু কাজ করে দেব যা তোমাকে সারা জীবন আরাফের কাছে রাখবে। আরাফ সারা জীবনে তোমার কথা শুনবে। বড়সড় একটা ধাক্কা খেলেও কবিরাজের কথাটা আমি না করতে পারিনি। আমি শুধু আমার সংসারটা বাঁচাতে চেয়েছি। নিরুপায় হয়ে টানা 5 রাত ওনার কাছে যাই। তিনি আমাকে যেভাবে পারলো সেইভাবে ছিঁড়ে খেলো। তাতেও লাভ হয়নি। আরাম মাত্র 1 মাস ঠিক ছিল। আমার 3টা বাচ্চা, টাকা সব শেষ। কবিরাজ যখন এ নিয়ে বলতে গেল, তখন তিনি হুমকি দেয়, ওনার আর আমার কিছু গোপন ভিডিও আছে। আমি এসব নিয়ে কথা বললে তিনি আমার স্বামীকে ভিডিও দিয়ে দিবে। সেদিন আমি সুইসাইড করার জন্য বহু চেষ্টা করেছি, কিন্তু বারবার 3টা বাচ্চার মুখের দিকে চোখ যায়। ঘটনা এখানে শেষ নয় রিয়াজ ভাই। আমি জানতাম না আমার জন্য সামনে আরও বিশাল বিপদ। কবিরাজের কাছে ধোঁকা খেয়ে আমি পুরো সর্বহারা হই। উনি আমার টাকাও সব কেড়ে নেন, আমার ইজ্জতও ছাড়লেন না। শ্বশুরবাড়ি থেকে যদি আমাকে টাইট দিত, তবে হয়তো এই পরিস্থিতিতে পড়তাম না। সন্ধ্যায় বের হয়ে আমি রাত 10টা-11টায় এসেছি। তারা দেখেও না দেখার ভান করছি। একটানা 5 দিনে আমার এই পরিবর্তনে কারো কিছু আসে যায় না। আসবে বা কী করে? ওনারা তো চায় আমি যেন বের হয়ে যাই। স্বামীর অবহেলা, শ্বশুরের নির্যাতনে সয়ে সংসার আবারও করতে লাগলাম। বড়জা দিন দিন আমার শাশুড়ির মতো নির্যাতন শুরু করেছে, যেন সে নিজেই আমার স্বামীকে জন্ম দিল। 2022 সালের মার্চে আমি আবার ভিন্ন সমস্যার সম্মুখীন হই। এতদিন আরাপ যেভাবে পারল মেরেছে। যখন ইচ্ছে হতো আমাকে মারধর করতো, করে অজ্ঞান করে চলে দিত। শাশুড়ি মেরেছে, যা শাশুড়ির সাথে কয়েকবার মেরেছে। ঘরের সব কাজ আমি করতাম। আমার সুস্থতা আর অসুস্থতায় কারো কিছু আসে যায়নি। আমার 3টে বাচ্চার দিকে তাকিয়ে থেকেছি তবু, কিন্তু বেশি হয়রানি হয়েছি সেদিন, যেদিন আরাব অন্য একটা মেয়েকে নিয়ে বাড়িতে এসেছে। এতদিন সব কিছু সহ্য করে নিলেও আজ আর পারিনি কিছু সহ্য করতে। আরাবকে ঝাপটে ধরেছিলাম। আরাব বাহিরের ওই মেয়েটার সামনে আমাকে ইচ্ছে মতো মারল। এতে জোরে জোরে মেরেছে যে আমার পুরো গায়ে দাগ লেগে গেছে। আমার বাচ্চাগুলো দরজায় চিপা থেকে তাকিয়ে আছে, ওদের চোখে অশ্রুভাব। আরাব আমাকে আধমরা করে মেয়েটাকে নিয়ে বের হয়ে আসে। আমার শাশুড়ি এসব দেখে কিছুই বলেনি। কোনোভাবে উঠে যাই আমি, বাচ্চাদের নিয়ে শুয়ে যাই। আর সারা রাত আর বাসায় ফেরিনি। বুকটা ফেটে যাচ্ছিল আমার। আল্লাহ আমার এই জীবন এইভাবে নরক কেন করলো? আমার সুন্দর চেহারাটা আর আগের মতো নেই। চেহারা হয়ে গেছে পুরো নষ্ট, শুকিয়ে গেছে কাঠ, ত্বক হয়ে গেছে কালো। আমি কি সেই গ্রামের মেয়েটা যে পুরো এলাকা জুড়ে সুন্দরী ছিল? জানি না, তবে চলছে কি পরিস্থিতি একটা নরক। এরপর থেকে বুঝলাম আরাব ওই মেয়েটার প্রতি আসক্ত হয়ে গেছে। ওর চলাফেরা দেখে বোঝা যায় যে ওই মেয়েটাকে ঘরে তুলতে চায়। আমার বাবা মা এখন নেই, আর নেই আমার বাড়িতে কোনো সম্পদ, যাবার ঠাঁই কোথাও। এককভাবে ধরে নিয়েছি আমার সময় শেষ। এই বাড়িতে মরে গেলেও শান্তি। অন্তত আমার বাচ্চাগুলো একটা নাম পাবে। যদি আরাব বাচ্চাদের সব খরচ দিচ্ছে, কিন্তু বাচ্চাদের প্রতি ওর কোনো মায়া আমি দেখিনি। 2022 সালের ডিসেম্বরে আমি ফেসবুকে একটা গ্রুপে জয়েন হই। গ্রুপটা এখনও আছে, নাম রুকাইয়া বিডি টাইপের কিছু একটা। এই গ্রুপে নাকি এই ধরনের সমস্যার সমাধানে আমার কাছে সমস্ত প্রমাণ আছে। ওখানে আমি সাহায্য চেয়ে পোস্ট করি। একজন আমাকে ইনবক্সে ডেকে আশা দেয় রুকাইয়া করবে। 2,000 টাকা দেয় সে। আমি তখন টাকা কোথা থেকে আনবো? আমার হাতে শেষ কবে টাকা আছে সে মনে পড়ছে না। তবে শান্তির আশায় টাকা খুঁজতে থাকি আমি। বহু কষ্টে আরবের ব্যাগ থেকে 2,000 টাকা চুরি করলাম। ওটা ওই লোককে পাঠাই। উনি টাকা নেওয়ার পর আমাকে ভিডিও কল দেন। এরপর বলেন আমার রুকাইয়া করবেন। আমি রিসিভ করার পর উনি আমাকে কুপ্রস্তাব দিয়ে বসে। রুকাইয়া করতে হলে নাকি উলঙ্গ হতে হবে আমাকে, তাও ওনার সামনে। ওনার প্রস্তাব শুনে বুঝলাম আমি ধাপ্পাবাজের হাতে পড়েছি আবার। 2,000 টাকা জ্বলে গেল। কল কেটে ওনার সাথে সাথে ব্লক করেছি। এদিকে আমার করা পোস্ট দেখে আমাকে অনেকে মেসেজ দেয়। আমি প্রতিটা মানুষের থেকে কুপ্রস্তাব পাচ্ছিলাম। আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে যার যা ইচ্ছা প্রস্তাব দিচ্ছিল। বিরক্ত হয়ে ওই গ্রুপ থেকে বেরোয় যায়। রুকাইয়া নামের ভণ্ডামি চলে সবখানে। একটা ভালো হুজুর পাইনি, আর
না একটা কবিরাজ পেয়েছি। আল্লাহর কাছ থেকে তো শুরুর থেকে চেয়ে এসেছি। জীবনে অনেক পাপ করেছি, তাই হয়তো তিনি আমার ডাকে সাড়া দেন নাই। আবার হতে পারে আমার কর্মের ফল পাচ্ছিলাম। সব কিছু সহ্য করে তবু সংসারে পড়েছিলাম। আমার কেন যেন মনে হচ্ছে কোনো একদিন সব ঠিক হয়ে যাবে। 2023 সালের এপ্রিল মাসে একটা চমৎকার ঘটনা ঘটে। আরাপ হুট করে ভালো হয়ে যায়। সকালে আমাকে ডেকে নাস্তা খাওয়ায়। নিজে নিজে আমার প্রতি যত্নশীল হয়ে ওঠে। পুরোটাই আমার কাছে একটি স্বপ্নের মতো ছিল। আমি কি সবটা সত্যি দেখেছি? প্রায় 1 সপ্তাহ আরাপ আমার সাথে ভালো হয়ে যায়। রাতেও আমাকে সময় দিচ্ছে, যেন আমি তার বিয়ে করার স্ত্রী। এক মুহূর্তের জন্য মনে হলো আমার সব কিছু ঠিক হয়েছে, সব কষ্ট ভুলে আমি আবার সুখী। কিন্তু জানতাম না এটা শুধু আমাকে তেল দেওয়া। যে মেয়েটার সাথে পরকীয়া করেছে সেই মেয়েটাকে সে বিয়ে করবে, আমার অনুমতি চাচ্ছে। আমি এটি শুনে যখন রেগে যাই, সাথে সাথে আরাপ আগের রূপে চলে আসে। ইচ্ছে মতো সেদিনও যেটা এত বছর করে এলো। 2023 সালের অক্টোবরের অবধি এই টর্চার চলতে থাকে। এরপর আমার স্বামী সিদ্ধান্ত নেয় একটা, সে ওই মেয়েটাকে বিয়ে করবে। আমাকে সোজা জানিয়ে দেয় ডিভোর্সের কথা। রিয়াজ ভাই, আপনি বলেন ডিভোর্স দিয়ে আমি যাব কোথায়? আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। এতিম মেয়ে আমি। সেই কবে থেকে বাড়ির নিজের মৃত্যুর অপেক্ষা করছি। আরাপের সিদ্ধান্ত শুনে সেদিন আত্মহত্যা করতে পুরো প্রস্তুতি নিয়েছিলাম। এটা কোনোভাবে আরাপ টের পেয়ে যায়। শাশুড়ি সহ এসে আমাকে বলে, এই বাড়িতে আত্মহত্যা করে আমাদের ফাঁসাতে চাও? বের হ তুই। হ্যাঁ রিয়াজ ভাই, সেদিন 3 বাচ্চা সহ আমাকে বের করে দেয় আরাপ। উপায় না পেয়ে চলে যাই গ্রামের বাড়িতে। গ্রামে আমাকে রাখার কেউ নেই। চাচাদের সাথে আমার সেই কবের থেকে খারাপ সম্পর্ক। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, সেই চাচারাই আমাকে ঠাঁই দিয়েছে। প্রথম দিকে বুঝিনি আমি, পরে বুঝলাম কেন এনেছে আমাকে। অসহায় পেয়ে পুরো বাড়ির সকল কাজ আমাকে দিয়ে করানোর জন্য। আমার 3টে বাচ্চার মুখে খাবার তুলে দিতে হিমশিম খাচ্ছি। বাচ্চারা দোকানে গিয়ে একটা কলার জন্য হাহাকার করে। আমি ওই একটা কলা কিনে দিতে পারি না। এদিকে আত্মীয়দের বাসায় থাকি, ওরা আমাকে দিয়ে পরিবারের সব কাজ করিয়ে দুমুঠো ভাত দেয়। আফসোস ছিল না এতে, কিন্তু এই মুহূর্তে আমি প্রেগনেন্ট। আমার পেটে 5 মাসের বাচ্চা। বিয়েতে রাজি করানোর জন্য সে ভালোই অভিনয় করলো। তখন আরও একটা বাচ্চা আমার পেটে আসে। এখন স্বামী ডিভোর্স দেওয়ার জন্য হুমকি দিচ্ছে। আমি তাকে অনেক ভালোবাসি। সে যতই যাই করুক, আমার স্বামী তো ঘৃণা করতে পারছিলাম না। হাজার চিন্তা নিয়ে এগিয়ে যাচ্ছিল আমার দিন। স্বামীর চিন্তা, বাচ্চাদের চিন্তা, নিজের কথা তো বাদেই দিলে বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা। এক প্রকার মানসিক রোগী হয়ে যাচ্ছিলাম। অক্টোবর মাসের শেষের দিকে আমি আমার নাম্বার দিলাম। ভাইয়ের সাথে সব বিষয়ে কথা হতো। যদি তখন ইন্ডিয়া থেকে কোনো কবিরাজ আসেনি, ভাই অন্য একজন হুজুরের মাধ্যমে আমার কেসটা নেয়। খরচটা অনেক বেশি ছিল, কিন্তু শেষ চেষ্টা হিসাবে একটাই ছিল আমার শেষ কাজ। চাচার হাতে পায়ে ধরে আমি টাকা ধার চাই কিছু। চাচা হয়তো বিশ্বাস করতে পারেনি। চাচা তো বোনের কাছে চেয়েছে, ওরা আমাকে কোনোভাবেই সাহায্য করেনি। অথচ আমার সামনে ওরা বিভিন্ন জুয়েলারি কিন্তু একের পর এক। বাড়ির পাশে একটা ভাইয়া ছিল, যিনি আমাকে ভালো করে চেনেন। ওনার থেকে আমি সাহায্য চাই। তিনি আমাকে কুপ্রস্তাব দিয়ে দিলেন, টাকা দিবে, কিন্তু ওনার সাথে আমাকে। জানি না এই মানুষগুলো এমন কেন। আমার পেটে 7 মাসের বাচ্চা ছিল তখন। লজ্জা আর হতাশা নিয়ে ফিরে আসি। কেউ আর নেই আমাকে সাহায্য করবে। সারা রাত চিন্তা করার পর ওই ছেলেটার কথা মনে পড়ে। সে আমার বিয়ের দিন আমাকে অভিশাপ দিয়েছিল। জানি সে আমাকে সাহায্য করবে না, এটাও জানি সে উল্টো প্রতিশোধ নিতে পারে। কিন্তু আর যাওয়ার মতো আমার কোনো মানুষ নেই। তাই শত্রুর কাছে হলো সাহায্য চাইতে সকালে বেরিয়ে গেলাম। বেশি দূরে না, সকাল 8টাতেই তার বাসায় যাই। তার স্ত্রী, বাচ্চা সবই আছে। ওনার স্ত্রীকে আমি আমার পরিচয় দিয়ে ঘরে যাই। উনিও ছিলেন। কিছু সময় অবস্থার কথা বলে আমি সাহায্য চাই ওনার কাছে। আল্লাহর রহমতে সেই শত্রুটাই আমাকে সাহায্য করেছিল। তবে তার কাছে 10,000 ছিল, ওটা আমাকে দিয়ে দেয়। বাকি 13,000-এর জন্য আমি আটকে যাই। পুরোটা যখন রিয়াজ ভাইকে জানাই, তিনি আমাকে পরে ওটা দিতে বলেন। ওটা এই 10,000 দিয়ে কেস শুরু করেছেন। টাকা নেওয়ার 2 দিন পরে ভাইয়ের সাথে যোগাযোগ করিনি, ভুল বুঝবেন না। নিজেকে ব্যবসায়ী কাজে ব্যস্ত ছিলাম বলে পারিনি। 2 দিন পর ভাইয়ের কল পেয়ে আমি তাড়াহুড়ো করে কল ধরি। ভাইয়া আমার স্বামী আর তার সম্পূর্ণ ঠিকানা নিয়েছে। আরও কিছু তথ্য নিয়ে আরও 1 দিনের জন্য গায়েব। 1 দিন পর কল দিয়ে আমাকে কিছু আমল দেন, যেগুলো নামাজের আগে পালন করতে হবে। আর কুরিয়ারে কিছু জিনিস পাঠালেন। ধরন বলা ঠিক না, ভাই এদের কথা মতো সেসব করে যাই আমি। কাজ হলো 7 দিন। আশ্চর্যজনকভাবে 4 দিনের মাথায় আমার স্বামী আমাকে কল দেন। ওনার কল পেয়ে আমি পুরো হতবাক। আর আমি নিজের থেকে এত মাস পর আমাকে কল করেছে ভাবতে আমি খুশিতে কান্না করে দিয়েছি প্রায়। রিসিভ করে কান্নার জন্য কথা বলতে পারিনি। ফোন
রিসিভ করতে পরের সব কষ্ট বেরিয়ে আসছিল। আমার কান্না শুনে আরাব একটা কথা বলল। কিছুক্ষণ আমার কান্না শুনে কল কেটে দেয়। এরপর সিমে মেসেজ দেয়, যত কান্না করে কেঁদে না, আমি বিকালে তোমায় নিতে আসবো। জানি না এই মুহূর্তটা কিভাবে প্রকাশ করব আমি। আমার বিয়ের পরেও হয়তো আমি এতটা খুশি ছিলাম না যতটা খুশি তখন অনুভব করছি। একে হয়তো বলে খুশির কান্না। রিয়াজ ভাই সাথে সাথে কল দিয়ে সবটা জানাই। রিয়াজ ভাই আমাকে পরবর্তী আমল বুঝিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, এখন আমি আরাবকে নিয়ে খুশিতে আছি। আরাবের মধ্যে তাকে খুঁজে পেয়েছি যাকে আমি বিয়ের পরপর দেখেছিলাম। আরাবের থেকে টাকা নিয়ে রিয়াজ ভাইয়ের বাকি টাকা দিয়ে দিয়েছি। কিছুদিন পর আমার বাচ্চা দুনিয়ার মুখ দেখলো। ওর কপালটা ভালো ছিল, সে এসে কোনো খারাপ সময়ের সম্মুখীন হয়নি। আসসালামু আলাইকুম, আমি রিয়াজ রাজ। এই ছিল আয়শা আপুর জীবনের গল্প। কিন্তু কিছু কথা না বললে নয়। আমাকে যারা কবিরাজ বা হুজুর ভাবছেন তারা সম্পূর্ণ ভুল। আমি গত 1 বছর ধরে তাদের খুঁজছি যারা কবিরাজি বা রুকাইয়া নামের ভণ্ডামি করে না। হাজার কবিরাজের শরণাপন্ন হয়েছে রংপুর, বাগুড়া, ঢাকা সহ অনেক স্থানে, কিন্তু সঠিক কারো সন্ধান পাইনি। কয়েকজনকে পেয়েছিলাম, কিন্তু সারা কাজ করে কুপরি, যেসব সোজা শিরিক কাজ বলা যায়। আয়শা আপুর মেসেজ পেয়ে এই কাজে একটু মনোযোগ দিয়েছিলাম। উদ্দেশ্য ছিল আয়শা আপু সহ 10-12 জন কেস সলভ করব। অবশেষে একজনকে পেয়েছিলাম, আর ওনাকে দিয়ে আয়শা আপুর কাজটা শুরু করি। এটা এক প্রকার টেস্ট ছিল, আর ডিল ছিল কাজের আগে রোগীর টাকা আমার হাতে থাকবে। কাজ হলে হুজুরকে দিব, কাজ না হলে রোগী তার টাকা ব্যাক নিবে। তিনি রাজি হন। শুরুতে জানান আয়শা আপুর উপর বান মারা হয়েছে যাতে তার সকল চেষ্টা ব্যর্থ হয়। আর দ্বিতীয় সমস্যা হলো তার স্বামীর উপর। তার স্বামীকে মোট 5টি বান মারা হয়েছে যাতে আয়শা আপুর থেকে ওনার আগ্রহ চলে যায়। রুকাইতে বসে সেসব কেটে আমাকে জানাবেন বললেন হুজুর। আমি নিজের পার্সোনাল কাজের জন্য সেদিন আর কারোর সাথে আলাপ করতে পারিনি। পরদিন সকালে হুজুর আমাকে নিয়ম বলে দেন। আমি সেম নিয়ম আয়শা আপুকে বুঝিয়ে দিই, আর তার ঠিক 4 দিন পর আয়শা আপু কল দিয়ে সব জানালেন। সেটা আপনারা শুনেই ফেললেন। প্রথম কাজের ফল পেয়ে আমি হাতে থাকা বাকি কেসগুলো হুজুরকে দিয়ে ফেলি। ততদিনে ইন্ডিয়া থেকে কবিরাজে আসেন। ওনার কাজ দেখলাম। কিছু কাজে তিনি কুফরিজনিত কাজ করেন, যার কারণে সব কেস ওনাকে দিই। শুধুমাত্র মানুষের উপর করা বান কাটার কেস দিয়েছি, আর এসব চলতে থেকে নিশ্চয় মনে প্রশ্ন জেগেছে, আয়শা আর আরাব মূলত কে বান মেরেছে? তারা দূরের কেউ নেই, আরাপের নিজের মা এসব করেছে। ডাকিনীবিদ্যার কাজ আয়শার শ্বশুর না, আয়শার শাশুড়ি চর্চা করতেন। আয়শার শ্বশুরের বদনজর ছিল, যা আয়শার শাশুড়ি সহ্য করেনি। তাই তিনি আয়শা আর নিজের স্বামীর উপরেই ব্ল্যাক ম্যাজিক করেন। আয়শা যদিও এক কবিরাজের দ্বারা ডাকিনী বিদ্যা আর বানের ব্যাপারে জেনেছিল, আর সেটিই কেটেছিল, কিন্তু আয়শার শ্বশুরকে বাঁচাতে পারেনি। এদিকে আয়শার শাশুড়ি বুঝতে পারেননি যে ওনার ব্ল্যাক ম্যাজিকে এভাবে স্বামীর প্রাণ যাবে। যখন প্রাণ হারায় তখন তিনি সম্পূর্ণ রাগে আয়শার উপর নিয়ে আসেন। এরপর থেকে আয়শার জীবন নরক করে ছাড়লেন। বর্তমান আয়শা আর আয়শার স্বামীর উপর কাজ চলছে। কিছু গা বন্ধের জিনিস দেওয়া আছে যাতে ওনার শাশুড়ি আর কালা জাদু করতে না পারে, করলেও সেটির প্রভাব যাতে ওনাদের উপর না পড়ে। সবশেষে বলবো, এই কালা জাদু ভয়াবহতা তারা জানে যারা ভুক্তভোগী। আমি নিজেও কালা জাদুর ভিকটিম। সমাপ্ত। ডাকিনী বিদ্যা, এটা সত্য ঘটনা অবলম্বনে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।